তবুও তোমাকে ভালোবাসি গল্পের পার্ট 4 নিয়ে আইছি। তো আশা করি আল্লাহর রহমতে তোমরা অনেকটাই ভালো আছো। তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা শুরু কইরা দেই। মাম্মি বলল, ওই নীলা উঠ, ভার্সিটিতে যাবি নাম। আমি গিয়ে বললাম, এই নীলা উঠো, সকাল হয়ে গেছে, মামি ডাকতেছে। নীলা বলল, না এখন ঘুমাবো, এখন আমি উঠবো না। আমি নীলার হাত ধরে টেনে তুললাম। আমি বললাম, যা দরজা খুলে দে, মামি ডাকছে। নীলা চুপচাপ দরজা খুলে দিল। মামি ফ্রেশ হয়ে দুইজনকে নিচে আসতে বলল। উত্তরে নীলা বললাম, যাও, আমি আবিরকে নিয়ে আসছি নিচে। মাম্মি বলল, ওকে। মামি চলে যেতেই নীলা এসে আমাকে 2টা থাপ্পড় মারলো। নীলা বলল, তোর সাহস তো কম না, তুই আমার শরীর টাচ করছস। আমি বললাম, আমি কি করলাম? নীলা বলল, তুই আমার হাত ধরে টেনে তুললি কেন? আমি বললাম, আরে মামি ডাকছে, তুমি উঠতেছিল না, তাই তোমাকে টেনে তুলছি। নীলা বলল, চুপ ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার শরীর স্পর্শ করার? আমি বললাম, ছোট লোকের বাচ্চাটা না বললে আমি একটু খুশি হতাম। নীলা বলল, কেন? সত্যি কথা বললে কি খুব কষ্ট হয়, তাই না? বড়লোক হওয়ার শখ, তাই না তোর? আমি বললাম, না, তোমার মতো বড়লোক হওয়ার ইচ্ছে আমার নেই। যে মানুষকে কখনো ভালোবাসতে জানে না, নিজের জেদ ছাড়া আর কোনো কিছু বোঝে না, আসল ছোট লোক তো তারাই। তুমি তোমার মতো নিচু মনের মানুষকে ভালোবাসা দেখো, তারপর বুঝতে পারবা। বলার সাথে সাথেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারল। আমি বললাম, এখন সত্যি কথা শুনে খুব কষ্ট হচ্ছে, তাই আরো কষ্ট হবে যখন ছোট লোক বলে সবার সামনে অপমান করব। নীলা বলল, সবে তো আজকে থেকেই শুরু, আর শুরুতেই তোর এই অবস্থা, দেখ তোর হাল আমি কি করি। বলে আরো কয়েকবার আমাকে থাপ্পড় মারল। এত কষ্ট তোকে দেব তুই কল্পনাও করতে পারবি না, আর যদি এসব কথা বলিস তাহলে তো তোর খবর আছে, বুঝে নিস। আমি বললাম, ঠিক আছে, আমিও দেখব আমি কি করতে পারি। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নীলা এসে আমার পাশে বসলো, আমাকে খাবার রেডি করে দিল। এখন সবার সাথে হাসি খুশি কথা বলছে। আমি বললাম, বাহ, অভিনয়টা খুব ভালো করেই জানো, অভিনয়ের জন্য তুমি সেরা। আমি চুপচাপ বসে রইলাম। মামি বলল, কি ব্যাপার আবির, খাচ্ছ না কেন? আমি বললাম, খাচ্ছি তো। মামি বলল, কোনো সমস্যা? আমি বললাম, কোনো সমস্যা না। নীলা বলল, আমি কি থাকবো নাকি বাসায়? মামা বলল, কেন, আজকে ভার্সিটিতে যাবে না? আমি বললাম, না মামা, আজকে আমাকে যেতেই হবে, নীলা বাসায় থাকুক, আমি একাই যাব। নীলা বলল, মানে আমি যাব না কেন? আমিও যাব। ওকে, খাবার খেয়ে রুমে চলে গেলাম। তারপর ফ্রেশ হতে লাগলাম, যাতে নীলার সাথে না যেতে হয় আমার, কিন্তু সেই বিপদটা তো আমার পছাচ্ছে না। নীলা বলল, কি ব্যাপার, আমাকে রেখে যাওয়ার মতলব নাকি? আমি নিশ্চুপ। আমি চুপচাপ বের হয়ে আসলাম। নীলা আমার পিছন পিছন এসে মামাকে বলল, তোমার ভাগিনা আজকে অন্য একটা মেয়ের সাথে দেখা করতে যাবে, তাই আমাকে সাথে নিয়ে যাবে না। আমি বললাম, না মামা, সব মিথ্যা কথা, আমার লেট হয়ে যাচ্ছে তাই আমি যাচ্ছি। নীলা বলল, দেখছো, বউ থেকেও অন্য আরেকটা মেয়ের মূল্য বেশি। মামা বলল, আবির তুমি ঠিক কাজই করছো, বউয়ের থেকে অন্য সব কাজে বেশি মূল্য দেবে, তাহলে জীবনে অনেক কিছুই করতে পারবে। নীলা বলল, উফ, আমাকে কেউ ভালোবাসে না। মামা বলল, আবির প্লিজ, একটু লেট হলে হোক ওকে সাথে নিয়ে যাও, না হলে আমার মাথা খাবে। আমি বললাম, কিন্তু মামা। মামা বলল, কোনো কিন্তু না, প্লিজ আমার কথাটা রাখো। আমি বললাম, ওকে, আমি 5 মিনিট দাঁড়াইতাছি। নীলা বলল, ওকে। তারপর 10 মিনিট পর আসলো। আমি কোনো কিছুই বললাম না, চুপচাপ গেলাম রিক্সা করে। যাওয়ার সাথে সাথে মিম আমার সামনে হাজির। মিম বলল, আজকে এত লেট কেন? আমি বললাম, কোনো কিছু বলার আগে নীলা বলতে শুরু করলো, তোকে সব কিছুর কৈফিয়ত দিতে হবে। মিম বলল, আমি তোর সাথে কথা বলছি না, তুই এখানে নাক গলাবি না, তাহলেই আমি খুশি হব। নীলা বলল, ওহ, আমার স্বামীর সাথে তুমি লুতুর পুতুর করবে, আমি কোনো কিছু বলবো না। মিম বলল, হা, তোর কথা শুনে হাসি পাই, যাকে 2 চোখে দেখতে পারস না, উঠতে বসতে অপমান করস, তাকে স্বামী বলতে তোর লজ্জা হয় না? স্বামী মানে বুঝস তুই? আমার কাছে না হই, নাইলে তোর বাবা মার কাছে শিখতে পারস। নীলা বলল, চুপ, আমার বাবা মায়ের নামে একদম বাজে কথা বলবি না। মিম বলল, খুব খারাপ লাগলো যে তোর বাবা মা এত কষ্ট করেও তোকে মানুষের মতো মানুষ করতে পারলো না। তুই একটা জানোয়ার হলে কিভাবে, যে মানুষকে কষ্ট দেয়, মানুষের কষ্ট বুঝে না, মানুষ এমন জায়গায় আঘাত করে। নীলা বলল, চুপ। মিম বলল, খুব কষ্ট হই সত্যি কথা শুনলে। আমি বললাম, প্লিজ মিম, চুপ থাকো, আসলে ওর কোনো দোষ নাই, সব দোষ আমার কপালের, কপাল খারাপ থাকলে যা হই আর কি। মিম বলল, আমি যদি তোমার জায়গায় হতাম, রিক্সা চালিয়ে খেতাম, তবুও এইসব মেয়ের অপমান সহ্য করতাম না। আমি খেয়াল করলাম নীলার চোখে পানি চলে এসেছে। আমি বললাম, মিম তুমি এখন এখান থেকে যাও প্লিজ। মিম বলল, ওকে।
তারপর আমি মিমের হয়ে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও বলার সাথে সাথে টাস্ট করে 7 থেকে 8টা থাপ্পড় মারলো আমার গালে, মনে হচ্ছে যেন গালটা ফেটে গেছে। নীলা বলল, আজকে তোর জন্য এত অপমান হতে হচ্ছে একটা সামান্য মেয়ের কাছে, এর ফল খারাপ হবে শুনে রাখিস। বলেই সে চলে গেল। আমি গালে হাত দিয়ে সেখানেই বসে পড়লাম। আমার সামনে সায়ন এসে বলল, দোষ, মানুষ নাকি পশু, ওর তো একটু মায়া দয়াও নাই, সবসময় তোর সাথে পশুর মতন ব্যবহার করে। এইভাবে কেউ কাউকে চর মারে? আমি নিশ্চুপ। সায়ন বলল, কি রে, কোনো কিছু বলছিস না কেন? আমি বললাম, একটু চুপ থাক, আমার ভালো লাগছে না। সায়ন বলল, ওকে, কি করবি বল, ক্লাস করবি নাকি এখানে বসে থাকবি? আমি বললাম, জানি না। সায়ন বলল, শোন, তোর জায়গায় যদি আমি হতাম, ওর মতো মামাতো বোনকে গলা টিপে মেরে ফেলতাম। এটা একটা পশু, বুঝলি, কোনো মেয়ে না। আমি বললাম, প্লিজ আমাকে একটু চুপচাপ একা ছেড়ে দে। সায়ন বলল, ওকে, তুই এখানেই বসে থাক, আমি গেলাম। আমি একাই বসে রইলাম। তারপর কিছুক্ষণ যাওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি পুরা শক খেলাম। মামি বলল, আবির এতক্ষণ কোথায় ছিলে? আমি বললাম, কেন, ভার্সিটিতে গিয়েছিলাম। মামি বললাম, মিমকে? আমি বললাম, আমাদের ডিপার্টমেন্টেই পড়ে। মামি বলল, তোমার সাথে কি সম্পর্ক? আমি বললাম, মিম আমার ভালো বন্ধু। নীলা বলল, সব মিথ্যা কথা, ওর সাথে ওর সম্পর্ক আছে। মামি বলল, তুমি নাকি ভার্সিটিতে গিয়ে নীলার সাথে না থেকে মিমের সাথেই থাকো। নীলা কিছু বললেই ওই মেয়েটা নীলাকে অপমান করে, আর তুমি কোনো কিছুই বলো না। আমি বললাম, মামি, সত্যিটাকে সবার আগে জানা উচিত, তারপর না হয় প্রশ্ন করবেন। মামি বলল, আমি কোনো কিছু জানতে চাই না, আমি তোমাকে নিজের ছেলে হিসাবে সবসময় আগলে রাখতাম, আজ তুমি আমার সাথে এমন করতেছো কেন? নীলা তোমাকে ভালোবাসে না? তাহলে কেন অন্য মেয়ের সাথে সময় কাটাবে? আমি বললাম, মামি, আপনি আমাকে ভুল বুঝতেছেন, প্লিজ আগে আমার কথাগুলো শুনেন, তারপর যা ইচ্ছা বলবেন, আপনারা যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মামি বলল, অনেক শুনছি, আর কিছুই শুনতে হবে না, যাও এখান থেকে। মামি চলে গেল। আমি চুপচাপ রুমে বসে পড়লাম। নীলা আসলো আমার পিছন পিছন। আমি বললাম, তুই এতটা নিচে নামবি আমি কখনো কল্পনা করতে পারি নাই। নীলা হা হা করে হাসলো আর বলল, মারতে তো শুরু করছি, তোকে ওই দিনের চোটটার জন্য সারা জীবন তোকে পস্তাতে হবে, মনে রাখিস। আমি বললাম, ভুল আমি করছি, শাস্তিটা আমাকে দে, কিন্তু মামিকে কেন কষ্ট দিলি আজকে? নীলা বলল, আমি আগেই বলেছিলাম ওই মেয়ের সাথে তোকে যেন আর কথা বলতে না দেখি। আমি বললাম, মিষ্টি তো সমস্যা কোথায়? আমাকে তো ভালোবাসোস না, আবার স্বামী হিসাবেও মানুষ না, তাহলে আমি যা করব তা তোর এত জ্বলে কেন? নীলা বলল, তোকে এত কৈফত দিব কেন? আমি তোর থেকে আমার প্রতিশোধ নেব। আমি বললাম, প্রতিশোধ নেওয়ার নেশায় একদিন তুই কাঁদবি, মনে রাখিস। নীলা বলল, কাঁদবি তো তুই, শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো আমি তোর কষ্টগুলো। আমি বললাম, আচ্ছা, কি করলে তুমি শান্তি হবে বলো, আমি তাই করব, তবুও আমাকে আর কষ্ট দিও না, মুক্ত দাও প্লিজ। নীলা বলল, তুই আমাকে সেদিন সবার সামনে থাপ্পড় মারছিলি, মনে আছে? তাই প্রতিশোধ নেব প্রতিদিন তোর থেকে আমি, তাই আমার শান্তি মিলবে। আমি বললাম, আর আমি যদি এই বাসা ছেড়ে চলে যাই তাহলে? নীলা বলল, বাসা ভার্সিটি ছাড়ার কথা কল্পনাও করিস না, তাহলে এমন কিছু করব যা তুই কল্পনাও করতে পারবি না। আমি সব কিছু বলে দেব মামা আর মামিকে। তারপর নীলা আবারও বলতে শুরু করলো, এখন কেউ তোর কোনো কথা বিশ্বাস করবে না, কারণ আমি আগেই সবার সামনে তোর মাথাটা নিচু করে দিছি যে তুই অন্য মেয়েদের সাথে মেলামেশা করস, এখন তোকে কেউ বিশ্বাস করবে না। আমি বললাম, ওকে, ভালো। বলেই আমি ফ্রেশ হতে বাহিরে চলে গেলাম। শুনেছি সিগারেট খেলে নাকি টেনশনটা কমে যায়, তাই দোকানে গিয়ে সিগারেট কিনে নিলাম 1 প্যাকেট। তারপর বাসায় চলে আসলাম। দুপুরে খাবার খেয়ে রুমে এসে শোয়া মারতই ঘুমিয়ে পড়লাম। হঠাৎ টাচ করে নিচে পড়ে গেলাম, পরে অনেক ব্যথা পেলাম। তাকিয়ে দেখি নীলা অগ্নিদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ব্যথায় আমি উঠে দাঁড়াতে পারছি না। নীলা বলল, তোর সাহস তো কম না, তুই আমার বিছানায় শুয়ে আছিস? আমি বললাম, মানে বিছানায় ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? নীলা বলল, নিচে ঘুমাবি, বিছানায় শুধু আমি একা ঘুমাবো। আমি বললাম, সেটা ভালো করে বললেই হয়, কেউ এভাবে কাউকে নিচে ফেলে দেয়? নীলা বলল, ফেলেছি, বেশ করছি, তুই মরলে আমি খুশি হতাম। আমি এখন বুঝতে পারছি যে এই মেয়ের সাথে বেশি কথা বললে ততই আমাকে অপমান হতে হবে, তাই চুপচাপ উঠে ছাদে চলে গেলাম। ছাদের এক কোনায় বসে নীরবে চোখের পানি ফেলতে লাগলাম। তারপর সারাদিন ছাদ থেকে নামলাম না, একের পর এক সিগারেট খেলাম। যেহেতু প্রথম, তাই অনেক কষ্ট হয়েছে সিগারেটের ধোঁয়া খেতে।
কখন যে রাত 10টা বেজে গেছে আমি বুঝতেই পারি নাই। একটু পর দেখি মামি ছাদে আসলো। মামি বলল, তুমি এত রাত করে ছাদে বসে আছো কেন? আমি বললাম, না এমনি ছাদে ভালো লাগছিল তাই বসেছিলাম। মামি বলল, ঠিক আছে আসো খাবার খাবে? আমি বললাম, না মামি আপনি যান, আমি খাবো না। মামি বলল, কেন? আমি বললাম, আমার খিদে নেই তাই। মামি বলল, খিদে নাই মানে? আসো খাবে। আমি বললাম, আপনি যান আমি আসছি। মামি বলল, ওকে তাড়াতাড়ি আসো। তারপর নিচে চলে আসলাম, খাবার টেবিলে বসলাম, কিন্তু খেলাম না। মামি বলল, কি ব্যাপার খাচ্ছ না যে? আমি বললাম, না আসলে পেটে খিদা নাই তাই খেতে মন চাচ্ছে না। নীলা বলল, খিদে নেই তো আগে বললেই হতো, খাবারগুলো নষ্ট হতো না।